কিশোর কবির কথায় ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময় হয়ে ওঠার কথা আমরা সবাই জানি, কিন্তু পোকার রাজ্যে পৃথিবী যে গল্পময় হয়ে উঠতে পারে সেটা বুঝতে পারলাম তাইওয়ানের পোকার জাদুঘর বা ইনসেক্ট মিউজিয়ামে ঘুরতে এসে। তার গল্প নিয়েই আমরা হাজির হচ্ছি আজকের ব্লগে। আশা করি সকলের মনে আছে সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি গল্পে বর্ণিত বনবিহারী সরকারের চিড়িয়াখানার কথা। গল্পে যদিও সেখানে অন্য অনেক প্রাণীর উপস্থিতির উল্লেখ ছিল, কিন্তু সিনেমায় আমরা শুধু দেখেছিলাম র্যাটল স্নেক, ব্ল্যাক উইডো মাকড়সা এবং ব্লু স্করপিয়নকে। অবশ্য গণেশ গুহর হাতে ধরা একটি অজগর সাপও আমরা চাক্ষুষ করেছিলাম। এ যেন সেই চিড়িয়াখানারই এক বৃহত্তর রূপ। যাকে ভূমিকা অনেক হলো, এবার বেরিয়ে পড়া যাক সেই চিড়িয়াখানা কাম জাদুঘরের উদ্দেশ্যে। পোকার চিড়িয়াখানাই বলি বা জাদুঘর, এটি রয়েছে চাই সিটির পশ্চিম ভাগে অবস্থিত চাই ন্যাশনাল ইউনিভার্সিটির ল্যান্টার্ন সিনিক ক্যাম্পাসের একেবারে শেষ প্রান্তে। গল্পটি শুরু করার আগে খাওয়াটা সেরে নি, কারণ খালি পেটে তো আর গল্প হয় না। চাইতে যখন পদার্পণ করেছি তখন লাঞ্চে ডেমোক্রেসি টার্কি রাইস আর স্লাইস টার্কি না থাকলে কেমন যেন পেটটা এবং তার সঙ্গে মনটা খালি খালি লাগে। আমরা তাই ডেমোক্রেসিতেই চলে এলাম এই দুটো সন্ধানে। গিয়ে দেখলাম অবধারিত সেই বিস্তর লাইন। দোকানটির কথা আমরা সবিস্তারে বর্ণনা করেছি আমাদের ফুড ওয়াক ইন চাই ব্লগটিতে, যার লিংক থাকলো ডেসক্রিপশন বক্সে। টার্কি রাইস আর স্লাইস টার্কির সাথে আজ আমাদের মেনুতে নতুন অতিথি হলো তাইওয়ানের বিখ্যাত ট্রাইকালার এগ উইথ মেয়োনিজ। এই ট্রাইকালার এগটি তৈরি হয়ে থাকে হাঁস, মুরগি ও টার্কির ডিম দিয়ে। মুরগি ও টার্কির ডিম দুটি স্পষ্ট দেখা গেলেও হাঁসের ডিমটি থাকে আড়ালে, ঠিক যেন এলাহাবাদের প্রয়াগ। গঙ্গা যমুনা দৃশ্যমান থাকলেও সরস্বতী বয়ে চলেছে মাটির তলা দিয়ে। যাই হোক, মন ও পেট ভরে নিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যে। প্রায় ৮ ঘন্টা হেঁটে আমরা পৌঁছে গেলাম ইনসেক্ট মিউজিয়ামটিতে। মাথা পিছু ১৫০ ইউয়ান টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামটির একতলায় রয়েছে বড় বড় আকৃতির বিভিন্ন পোকামাকড়ের মডেল, এবং তার সাথে কাঁচের আলমারিতে শোভিত হচ্ছে বিভিন্ন প্রজাতির গুবরে পোকা, মথ, মাকড়সা, মাছি, ফড়িং, মৌমাছি এবং প্রজাপতি। এদের মধ্যে কেউ কেউ নিউরোটক্সিক, অর্থাৎ এক কামড়েই আমাদের ধরাশায়ী করতে পারে, আর কেউ কেউ একদমই নির্বিষ, শুধুই তাদের ভয়ঙ্কর রূপ দেখিয়ে ভয় দেখায়। ঘোড়ার ফাঁকে একটা কথা বলে নি, আমার পরিধেয় বস্ত্রটি দেখে কেউ আবার ভাববেন না যে আমাদের কোনো গৃহপ্রবেশ বা অন্নপ্রাশনের নিমন্ত্রণ রক্ষা করার ব্যাপার আছে বলে। আসলে দীর্ঘদিন আলমারি বন্দী হয়ে থাকার জন্য নিবেদিতার অনুপ্রেরণায় আজ আমাকে এটাই পড়তে হলো। পোকাদের রাজ্যে ঘুরতে ঘুরতে মনে হলো, এদের কথা যদি আমরা বুঝতে পারতাম তাহলে বোধহয় প্রজাপতিদের বিদেহী আত্মা আমাদেরকে বলতো, সত্যি আমরা তোমাদের রূপেই ভোলাবো। কত প্রজাতির এবং কত রঙের যে প্রজাপতির স্পেসিমেন চোখে পড়লো তার কোনো ঠিক নেই। এগুলো দেখলে মনে হয় প্রকৃতির থেকে বড় শিল্পী বুঝি আর কেউ নেই। কি অদ্ভুত রঙের টানে সেই প্রজাপতিদের পাখাগুলোকে তৈরি করেছে। এই একতলাতেই দেখতে পেলাম কর্নেল নীলাদ্রি সরকারের কোকোদ্বীপে দেখতে পাওয়া আউল বাটারফ্লাই বা পেঁচা প্রজাপতি স্পেসিমেন। প্রজাপতিটির পাখাটাকে দেখলে মনে হয় পেঁচা বুঝি একজোড়া চোখ মেলে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। একতলা জাদুঘর দেখে আমরা উঠে এলাম দোতলায়। এখানে রয়েছে জ্যান্ত পোকাদের আস্তান, কে নেই সেখানে। লং হর্ন বিটেলস, অ্যান্টস, বিজ, স্করপিয়ন, ট্যারেন্টুলা থেকে শুরু করে স্যান্ড ভাইপার, পাইথন। স্করপিয়নটি দেখলাম বেশ লাজুক।
খাঁচার একধারে চুপটি করে বসে থাকায় দাঁড়া দুটোই তার উপস্থিতি বোঝাতে লাগলো। কিন্তু ট্যারেন্টুলাটা বেশ ফটোফিলিক। যতক্ষণ তার দিকে ক্যামেরা তাক করা থাকলো, সে একদম সামনে এসে ভালো করে পোজ দিল। স্যান্ড ভাইপারের আবার দেখলাম ক্যামেরা একদম চোখের বালি। ক্যামেরা দেখেই সে নিজেকে বালির মধ্যে লুকিয়ে নিল। আর র্যাটেল স্নেকটি তো লজ্জায় আর বেরোলোই না। যথারীতি পিঁপড়েদের এসব দিকে কোনো ভ্রুক্ষেপই নেই, তারা নিজেদের কাজ সারিবদ্ধভাবে ঠিক করে চলেছে। এই তো গেল বিষাক্ত পোকাদের কথা, যাদের আমরা খাঁচার মধ্যে থেকেই দেখলাম। এবার আসি নির্বিষ পোকাদের কথায়। এই ইনসেক্ট মিউজিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই নির্বিষ পোকাগুলোকে ছুঁয়ে দেখা যায়। আর এই বিরল অভিজ্ঞতার সাক্ষী হতেই তো আমাদের এই মিউজিয়ামে আসা। এইবার শুরু হলো সেই ছুঁয়ে দেখার মুহূর্তটা। মিউজিয়ামের একজন কর্মচারী একটি করে পোকা খাঁচা খুলে বের করেন, তার সম্পর্কে নানান কথা বলেন, এরপর সেটিকে দর্শকদের হাতে দেন। এই প্রদর্শনীতে দেখা গেল বাচ্চাদের মতন বড়রাও বেশ উত্তেজিত। সকলের মনই যেন বলে উঠছে তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তটা। প্রথমেই চলে এলো এক পেল্লায় আকারের গঙ্গা ফড়িং। সচরাচর আমরা যে আকৃতির গঙ্গা ফড়িং দেখি, এটি আকারে ঠিক তার থেকে 4 থেকে 5 গুণ বড়। নেহাত বিষ নেই, নয়তো ওখানেই আমাদের গঙ্গা প্রাপ্তি হয়ে যেত। তারপর এলো লং হর্ন বিটলস। এই গুবরে পোকাগুলোর মাথায় রয়েছে গন্ডারের মতন বিরাট একখানা শিং। তার দেহটি এতই মসৃণ যে সেখান থেকে আলো একদম ঠিকরে বেরোচ্ছে। এরপর এলো সাধারণ প্রজাতির গুবরে পোকা। এখানে শুনলাম এই পোকাগুলোর খাদ্য মূলত গাছের কাণ্ডের রস হলেও এখানে ওরা স্পেশাল বিটলস জেলি খায়। সাধারণ জেলিতে সুগার বেশি থাকায় ওই জেলি ওদের পক্ষে ক্ষতিকর। বেশ কিছুক্ষণ এই গুবরে পোকাদের নিয়ে সেলফি, শর্টস, রিলস ইত্যাদির পোস্ট দেওয়ার পর নাট্যমঞ্চে ল্যান্ড করলো মাদাগাস্কার হিসিং ককরোচ। ল্যান্ড করলো বলার কারণ একটাই, আগের প্রাণীগুলো একটা করে থাকায় সেটা আস্তে আস্তে সকলের হাতে ঘুরছিল, কিন্তু এই ককরোচের সংখ্যা অনেকগুলো থাকায় এরা একদম হুড়মুড় করে একসাথে দর্শকদের মধ্যে চলে এলো। আমি নিবেদিতাকে দেখে অবাক হয়ে গেলাম। সাধারণ আরশোলা দেখলে যে 10 হাত দূর থেকে চটি ছড়ে আর নয়তো আমায় ডাকে, সে সোৎসায় মাদাগাস্কারের আরশোলার রূপ লাবণ্যে মোহিত হয়ে তাকে সাদরে হাতে তুলে নিল। এই হলো বিদেশের মহিমা। যাই হোক, একটা কথা বলে নি, এই মাদাগাস্কার হিসিং ককরোচ হলো আরশোলা কুলের সবচেয়ে বড় প্রাণী। এদের দৈর্ঘ্য 5 থেকে 7.5 সেন্টিমিটার মতো হয়। আর এদের একটা গুণ হলো হাতের মধ্যে উঠে এরা গুটগুট করে হাঁটা শুরু করলেও যেই মুহূর্তে অন্য হাত দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়, অমনি তারা দাঁড়িয়ে পড়ে। নিউটন সাহেবের গতিসূত্র না পড়লেও বাইরে থেকে প্রযুক্ত বল যে জাড্য ধর্মের এমন পরিবর্তন করতে পারে, তা যে এরা কি করে জানতে পারলো কে জানে। আর এত পড়েও আমার মোটা মাথায় আর সেটা ঢুকলো না। একদম শেষে চলে এলো ছোট্ট সুন্দর চকচকে প্রায় 4 ফুট লম্বা প্রাণীটি, যে এসেই তার ঠোঁটের ফাঁক দিয়ে লম্বা চেরা জিভটা দিয়ে সকলকে চেটে একদম আপন করে নিল। এই বিরল অভিজ্ঞতা সযত্নে মনের মণিকোঠায় সংরক্ষণ করে আমরা নিচে নেমে এলাম। বেরোনোর আগে এক চক্কর ঘুরে দেখলাম একতলার সুভেনিয়ার শপটা, যেখানে কাঠ, কাঁচ, চামড়া এবং প্লাস্টিক দিয়ে নানা ধরনের কীটপতঙ্গের মডেল বিক্রি হচ্ছে। মিউজিয়ামটি থেকে বেরোনোর পর আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটি না ধরে অন্য রাস্তা ধরলাম। তার কারণ এই রাস্তার ধারে রয়েছে তাইওয়ানের অন্যতম বৃহত্তম একটি জলাশয়, যার নাম ল্যান্টার্ন লেক। আদিগন্ত বিস্তৃত এই লেকটির ধারে ধারে চোখে পড়লো কয়েকটি ফটো পয়েন্ট, যার মধ্যে দেখতে পেলাম বৈকালিক ভ্রমণরত মানুষদের ভিড়। এই ফটো পয়েন্টগুলো ছাড়িয়ে কিছু দূর এগোতে চোখে পড়লো অ্যালুমিনিয়াম নির্মিত রিপলিং মুনলিট টপ, যেটি চাইর গভর্নমেন্ট 2011 সালে এই ল্যান্টার্ন লেকটির ধারে তৈরি করে। এটি অনেকটা পাখির বাসার আকৃতি।
আশেপাশের গাছগুলি থেকে ভেসে আসা পাখিদের কলকাকলি এবং ল্যান্টার্ন লেক থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়া শরীর ও মনকে জুড়িয়ে দিল। এই কনস্ট্রাকশনটির ওপরের অংশটি পিচ ফলের মতো গোলাকার এবং পেছনের অংশটি টার্কির লেজের মতো দেখতে, যা একদিকে চাই যে পিচ সিটি নামে পরিচিত ছিল তা এবং অন্যদিকে চাই সিগনেচার ডিশ টার্কি রাইসের চিহ্ন বহন করে চলেছে। এত ঘোরাঘুরির পর শরীর ও মন ঠান্ডা হলেও এবার তো একটু পেটটাও ঠান্ডা করতে হবে, তাই আমরা নিয়ে নিলাম একটা চকলেট স্যান্ডে এবং ভ্যানিলা কোন আইসক্রিম। কথা বলতে বলতেই এসে পড়লো চাই সিটি টুরিস্ট শাটেল বাস। এবার উঠে পড়ি। আজ চললাম বাড়ি, আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।